তো আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 ব্যাচ তোমাদের হচ্ছে আজকে আমরা বায়োলজি যেই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম কোষ ও কোষের গঠন, সেটার হচ্ছে 5 নাম্বার ক্লাস। তো ক্লাসের শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের একটু লেন্দি এবং খুবই বেসিক। যে কথাটা আমি হচ্ছে একদম শুরু থেকে বলে আসতেছি, যেটা খুবই বেসিক চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে একটু টাইম বেশি লাগছে, বাট এখানে কোনো সমস্যা নাই। যে তুমি তো এটা নিয়ে প্যারা খাওয়ারও ওরকম কোনো কারণ নাই। এত টাইম হয়তো তোমার কোনো চ্যাপ্টার পড়তেই লাগবে না, যেটা বায়োলজিতে যেটা হচ্ছে এইখানে লাগতেছে। হ্যাঁ, আর এই চ্যাপ্টারটা হচ্ছে যদি তুমি হচ্ছে খুব ভালো মতো বুঝে যাও, তাহলে নেক্সট চ্যাপ্টারগুলো ইজি হয়ে যাবে। তো এই কারণে এই চ্যাপ্টারটা একটু বেশি টাইম লাগছে, বাট এটায় হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইন্টার পড়ালেখা অনেক বেশি কঠিন এরকম না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আজকে তোমাদের এসএসসি রেজাল্টের পরে প্রথম ক্লাস। তো একদম আমি তোমাদেরকে আজকে থেকে বলতে পারি যে এইচএসসি 27। আচ্ছা, তো এসএসসির রেজাল্ট জারি যেরকম হয়েছে, এটা নিয়ে একদমই বসে থাকার কোনো অ্যাকচুয়ালি উপায় নেই। আমাদের কাছে সামনের দিকে তাকাতে হবে, অ্যান্ড আমাদের হচ্ছে সামনে এইচএসসি, দেন আমাদের অ্যাডমিশন, এদিকে ফোকাস করতে হবে। ওখানে ঠিক আছে, কারো কারো হয়তো ভালো হয়েছে, তাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো বিপদ দেন নাই, এটা খুবই একটা ভালো নিউজ। তোমাদেরকে কংগ্রেচুলেশনস, তোমরা অনেক কষ্ট করছো এবং অনেকে হয়তো কষ্ট করছো, বাট ফলাফলটা আশানুরূপ হয় নাই। এটা আসলে কি, আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখা যায় যে তোমার লাইফে ছোটোখাটো গ্যাপ রেখে দেয়। গ্যাপ রেখে দেওয়ার পরে মনে করো এই যে তোমার একটা গ্যাপ রেখে দিছে, এখন তোমাকে হচ্ছে এক্সাম, তোমাকে হচ্ছে পরীক্ষায় ফেলে দিছে সৃষ্টিকর্তা। এবং তুমি হচ্ছে যখন একটা ভালো কিছু এটা হচ্ছে তোমার একটা পরীক্ষা ধরে নিতে পারো, তো সামনে হয়তো তোমার জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে, তখন হয়তো এর থেকে ভালো এমন কিছু পেয়ে যাবা যে কারণে হচ্ছে তোমার এই কষ্টটা আর কষ্টই লাগবে না। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা, আমাদের যতই হোক এক্সাম রেজাল্ট, আমরা কোথায় পড়তেছি না পড়তেছি, এগুলো আমাদের লাইফের একটা পার্ট, লাইফের সব কিছু না। সো এটা নিয়ে যে খুব বেশি বদার্ড হওয়ার কোনো কারণ আছে এমন না। আর এসএসসির থেকেও এইচএসসি রেজাল্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এইচএসসিতে ভালো মতো পড়ালেখা করো, ইনশাল্লাহ আমাদের হচ্ছে আমরা একটা খুব ভালো জায়গায় যেতে পারবো এখন থেকে পড়ালেখা করলে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের ছিল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আমরা কি কি পড়েছিলাম? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে কি বলছিলাম আমরা, পাওয়ার হাউস বা শক্তিঘর। কেন শক্তিঘর বলেছিলাম? কারণ হচ্ছে এখানে আমাদের যে গ্লুকোজ, কি বলো এটা, গ্লাইকোলাইসিস যেটা আছে, গ্লাইকোলাইসিসের হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইম্পর্ট্যান্ট ধাপগুলো, কি বলতেছি, আমাদের শ্বসনের মেইন যে ইম্পর্ট্যান্ট ধাপগুলো এখানে হচ্ছে সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, এবং এখানে আমাদের শক্তি উৎপন্ন হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটিপি হিসেবে উৎপন্ন হয়। তো এখানে এই কারণে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। আর আচ্ছা, এরপরে এখানে কি কি সাইকেল হয়, এই যে ক্রেবস সাইকেল, ফ্যাটি অ্যাসিড সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এইসব সাইকেল হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, এরপরে আমরা সংজ্ঞাটা একটু ব্রেকডাউন করে পড়েছি, আর হচ্ছে আবিষ্কারকের কথাবার্তা পড়েছি, উৎপত্তি, সংখ্যা, এইসব জিনিসপত্র আর কি শেষ করেছি, আকৃতি আয়তনগুলো পড়েছি। আচ্ছা, এখন দেখো আজকে আমি তোমাদের জন্য এই ছবিটা নিয়ে আসছি। এই ছবিটা কিসের জন্য? এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি। এখন মাইটোকন্ড্রিয়ার অ্যাকচুয়ালি আমরা যখন গঠনটা পড়তে যাব, তখন আমরা কি দেখি, আমাদের মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবদ্ধ থাকে। এই যে এই একটা, হ্যাঁ, এরপরে হচ্ছে ভিতরে আরেকটা থাকে। এখন এই ঝিল্লিটা কি, এই যে এরকম মনে করে এরকম থাকবে না যে একটার সাথে আরেকটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে সেটা না হয়ে হয় কি, এটা একটু মাঝখান দিয়ে ভিতরে ভিতরে ঢুকেছে, যেরকম এটা এখানে এসে একটু ভাঁজ হয়ে ভিতরের দিকে একটা ভাঁজ ফর্ম করলো, আবার একটু যেয়ে তারপর একটা ভাঁজ ফর্ম করলো, আবার এটার সাথে একটু গেল, প্রথমটা সমান্তরালে, তারপর আবার একটা ভাঁজ ফর্ম করলো। এভাবে এভাবে হচ্ছে আমাদের ঝিল্লিটা যেতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ঝিল্লি, বাইরের ঝিল্লি আর মাঝখানের ঝিল্লির মাঝখানে আবার একটা হচ্ছে চেম্বার থাকে বলা যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষ বলে। আর এইটার ভিতরে আরেকটা চেম্বার, আমাদের যে এই যে ভিতরের যে আবরণীটা, আবরণী তো দুইটা লেয়ার বললাম না, দ্বিস্তরী, তো ভিতরের লেয়ার যেটা, এই লেয়ারের ভিতরে একটা হচ্ছে আমাদের কক্ষ থাকে, যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কক্ষ। এই তো, এখন এর মধ্যে যে দেখো আমি যে পিঙ্ক কালার দিয়ে যেখানে দাগ দাগ দিচ্ছি,
এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কক্ষ, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গাটাকে কি বলছি আমরা, এটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষ। আচ্ছা, তাহলে বহিস্থ কক্ষ ও অন্তঃস্থ কক্ষ এগুলা গেল, আর হচ্ছে দুইটা আমরা ঝিল্লিও দেখলাম, হ্যাঁ। আর ভিতরে এখন এই যে ভাঁজ যেটা আছে, ভাঁজগুলোকে কি বলি আমরা জানো, এই যে এখানে একটা ভাঁজ ফর্ম করছে, তারপরে এখানে একটা ভাঁজ ফর্ম করছে, ভিতরের যেই লেয়ারটা আছে আবরণীর, এটা হচ্ছে ভিতরের দিকে ইনভেজেন করে করে যে ভাঁজগুলো ফর্ম করে, এগুলোকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো পার্ট দেখে ফেললাম। এরপরে হচ্ছে অক্সিজোম আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু বইয়ে যাই। আচ্ছা আচ্ছা, ভৌত গঠনটা এই যে এখানে যেটা আছে এই ছবিটা। তাহলে আমরা কি কি পাইছি, বাইরের ঝিল্লি, এটা তো আমরা দেখিয়েছিলাম, এই যে বাইরের মেমব্রেন, বাইরের মেমব্রেনটা, তারপর ভিতরেরটা হচ্ছে এই যে এখানে, এত ভালো বোঝা না গেলেও এই যে এরকম। আর হচ্ছে আমাদের ক্রিস্টিটা দেখো, ক্রিস্টিটা হচ্ছে এই যে এই ভাঁজটা, এই যে এদিকে ভিতরে যে ভাঁজটা ক্রিয়েট হয়েছে এই ভাঁজটা। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে আমরা কি বলেছিলাম, এই যে বহিস্থ কক্ষ, এই জায়গাটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষ। তারপরে ভিতরের মেমব্রেন আর বাইরের মেমব্রেন তো আমরা দেখলাম, এরপরে অভ্যন্তরীণ কক্ষটাও দেখলাম। আচ্ছা, এখন এখানে দেখো গায়ে কিছু জিনিসপাতি লেগে আছে, এই যে আমাদের ধরো এই মেমব্রেনের সাথে কিছু জিনিসপাতি লেগে আছে গায়ে, হ্যাঁ। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এটিপি সিনথেসিস, ঠিক আছে। এখানে এটিপি সিনথেসিস এনজাইম থাকে, বা আমাদের এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় যা যা আছে থাকে। তারপরে মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়েছি না যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকে, আমরা রাইবোজোম যখন পড়ছি তখন পড়ছি না, তো এই রাইবোজোমটাও এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে এই ইসের মধ্যে কিন্তু সব অর্ধ তরল টাইপের একটা জিনিস থাকে, একটা থকথকে জেলির মতো জিনিস থাকে এই কক্ষের ভিতর। এই যে থকথকে জেলির মতো জিনিসটা থাকে, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। আর এখানে একটা গোলাকার একটা ডিএনএ থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে কি কি জিনিস আছে। এরপরে আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখান থেকে একটু দেখাই যে দেখো আবরণী নিয়ে তাহলে হচ্ছে আমরা কি বলছিলাম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ানের ভৌত গঠনে আমরা কি কি জিনিস পাই, ফার্স্ট অফ অল আবরণী। এখন আবরণীতে আমি কি বলেছি যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী থাকে, এবং দুইটা স্তর আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাইছি, যে এই একটা স্তর, এই ভিতরে একটা স্তর। এখন এই আবরণীটা দেখো, প্রতিটি মাইটোকন্ড্রিয়াল লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দিয়ে গঠিত। আচ্ছা, এই দুইটা হইতেছে আমাদের লিপোপ্রোটিন বাইলেয়ার, ঠিক আছে, লিপোপ্রোটিন বাইলেয়ারের মেমব্রেন। আচ্ছা, এখন বাইরের মেমব্রেন যেটা, এটাতে কোনো খাঁজ থাকে না, হ্যাঁ। আচ্ছা, আমি এটা একটু মুছি। এই দেখো বাইরের মেমব্রেনটা একদম স্মুথলি গেছে, একদম মানে কন্টিনিউয়াস, এর মধ্যে কোনো ভাঁজ নেই। তাহলে হচ্ছে বাইরের মেমব্রেনটা কোনো খাঁজ থাকে না, মূলত ভেতরের অংশসমূহকে রক্ষা করে এর কাজ। তাহলে এর প্রধান কাজ কি, বাইরের মেমব্রেনটার প্রধান কাজ হচ্ছে ভেতরের অংশসমূহকে রক্ষা করে। এই কোশ্চেনটা কিন্তু আসে। বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু এবং আয়ন ভেতরে প্রবেশ করতে পারে, আবার বের হয়ে যেতে পারে। এতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যা প্রয়োজনে সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে। আর এতে কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি সিনথেসিস, এটিপি তৈরির এনজাইম ইত্যাদি থাকে না, এর কাজ মূলত রক্ষণাত্মক। আচ্ছা, আর এই দুইটা আবরণীর মধ্যে ব্যবধান হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে আমরা দেখো বাইরের আবরণীর মধ্যে কি কি পাচ্ছি, ইম্পর্টেন্ট পয়েন্টস, হ্যাঁ। ফার্স্টে হচ্ছে আমরা বলতেছি যে এই জিনিসটা কি গঠন, আমাদের এমনিতে মানে আবরণীটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দুইটারই গঠনে থাকে কি, লিপোপ্রোটিন বাইলেয়ার। এখন বাইরের আবরণীটা সম্পর্কে আমরা এটা জাস্ট না পড়ে আমরা জাস্ট এই ছবিটা কল্পনা করো, ছবিতে এই যে এই আবরণীটা কল্পনা করো, বাইরের লেয়ারটা কি কি তুমি দেখতে পাও বলো তো। মুছে দিলাম। এখানে হচ্ছে ফার্স্টে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের বাইরের দিকে থাকে, আর এটা হচ্ছে স্মুথ একটা আবরণ, হ্যাঁ। এটা হচ্ছে কোনো ভিতরে ভাঁজ কাটা নাই, ঠিক আছে। তাহলে স্মুথ আবরণ পেলাম। তারপরে হচ্ছে এই আবরণটার মধ্যে কিন্তু কোনো ভিতরের জিনিস লেগে নাই, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের কোনো এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপরে হচ্ছে এটিপি সিনথেসিস, এটিপি তৈরির এনজাইম, এসব কোনো কিছুই হচ্ছে এই জায়গাটায় থাকে না, হ্যাঁ, মানে আমাদের একদম বাইরের আবরণটাই থাকে না। আচ্ছা,
আর খালি কি থাকে, ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। ট্রান্সপোর্ট প্রোটিনের কাজ কি? ট্রান্সপোর্ট প্রোটিনের কাজ হচ্ছে, ট্রান্সপোর্ট প্রোটিনগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম, মনে করো এই যে এই জায়গাটায় থাকতেছে, এরা হচ্ছে ভিতরের কোনো জিনিস ট্রান্সপোর্ট করে বাইরে নিয়ে যায় এরকম, হ্যাঁ, বা হচ্ছে বাইরে থেকে কোনো জিনিস ভিতরে নিয়ে আসে এই। তাহলে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট প্রোটিন থাকতেছে একদম ছোট ছোট। আচ্ছা, এছাড়া কোনো জিনিস থাকে না। আচ্ছা, আর এরপরে এটার কাজ যদি আমরা বলি, কাজ বললে কাজটা কি আমরা এখানে দেখেই বুঝতেছি যে এটার কাজ হচ্ছে রক্ষণাত্মক, মানে এরা ভিতরের জিনিসপত্রকে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ছবিটা মাথায় রেখে এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি, আমাদের এত কষ্ট করে মুখস্থ করা লাগতেছে না। বায়োলজি যে মুখস্থ করার জিনিস না, হ্যাঁ, এটা হচ্ছে এসব জায়গা থেকে প্রমাণ হয় যে অনেক কিছু আমরা বুঝে বুঝে মনে রাখতে পারি। মুখস্থ করার জিনিস অবশ্যই, বাট অনেক কিছু আসলে মুখস্থ না করে তুমি বুঝলে অনেক কিছু মনে রাখতে পারবে। আচ্ছা, এবার প্রকোষ্ঠটা কি দেখো, দুইটা মেমব্রেনের মাঝখানে। আচ্ছা, এখানে আমরা নর্মালি প্রকোষ্ঠ কী পাইছি দেখো তো, বলো তো। প্রকোষ্ঠ যে বহিস্থ কক্ষ আর হচ্ছে আমাদের অন্তস্থ কক্ষ, তাহলে এই দুইটা প্রকোষ্ঠ। তাহলে হচ্ছে প্রকোষ্ঠ দুইটা মেমব্রেনের মাঝখানে যে ফাঁকাস্থান, মাঝখানের ফাঁকাস্থানটা হচ্ছে বহিস্থ কক্ষ, আর হচ্ছে আমাদের অন্তঃমেমব্রেন ফাঁক এবং ভিতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। আচ্ছা, এই জিনিসটা দেখো তোমাদের একটু বুঝাই যে মানে এখানে ইসে বলতে কি বুঝাইছে, মানে কি বলো এটা, অন্তঃমেমব্রেন ফাঁক যেটা, হ্যাঁ, এই যে এই মেমব্রেনটাই কিন্তু আলটিমেটলি, মানে এই যে দেখো এখানে মেমব্রেন যেটা আছে, এই মেমব্রেনটাই কিন্তু এপাশে এসে হচ্ছে ক্রিস্টি ফর্ম করে করে এই যে দুইটা লেয়ার ফর্ম করছে, এবং এই যে মাঝখান দিয়ে যে কক্ষটা একটা সৃষ্টি হয়েছে, এই কক্ষটা কিন্তু আমাদের মানে একটা মেমব্রেনই ভাঁজ হয়ে হচ্ছে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে আমাদের কি বলে এটা, আন্তঃমেমব্রেন ফাঁক, হ্যাঁ, আর হচ্ছে আমাদের ভেতরের মেমব্রেন দিয়ে যেই মানে এই ফাঁকা জায়গাটা, আর হচ্ছে আমাদের ভিতরের মেমব্রেন দিয়ে যেই কক্ষটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কক্ষ। আর বহিস্থ কক্ষ তো আমরা বুঝতেছি যে দুই মেমব্রেনের মাঝখানে। আচ্ছা, অভ্যন্তরীণ কক্ষ কি দিয়ে পরিপূর্ণ থাকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ দ্বারা হচ্ছে আমাদের পূর্ণ থাকে। এই ধাত্র পদার্থকে কি বলে? ক্রিস্টি বা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তাহলে ক্রিস্টি কি এটাও বুঝলাম। তারপরে ক্রিস্টি বা প্রবর্ধক, বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে প্রবর্ধক সৃষ্টি করে। এই প্রবর্ধকটাই হচ্ছে ক্রিস্টি। মানে জাস্ট হচ্ছে ধরো বাইরের মেমব্রেনটা এরকম কন্টিনিউয়াসলি যাচ্ছে, আর ভিতরটা কি এরকম যে আবার এরকম করতেছে, আবার যে সামনে এরকম করতেছে, আবার এরকম করতেছে, আবার এরকম করতেছে, আবার এরকম, এটাই হচ্ছে স্ট্রাকচার। তোমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া আঁকতে হবে, এবং মানে আসলে মাইটোকন্ড্রিয়া আঁকা খুবই সহজ, এটা ভালো মতো আঁকা শিখবে, এবং নোটে আমাকে হচ্ছে এটা একে হচ্ছে দেখাবা যেগুলো। আচ্ছা, এদের সংখ্যা ও আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয়। এগুলো মাইটোকন্ড্রিয়া ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো কতগুলো আমাদের প্রকোষ্ঠের মতো ক্রিয়েট হয়েছে না, এই যে এখানে, এই যে এখানে এরকম প্রকোষ্ঠ টাইপের ক্রিয়েট হয়েছে, কিন্তু আসলে প্রকোষ্ঠ না, মানে এটা সম্পূর্ণ কোনো প্রকোষ্ঠ না, কারণ এগুলো সব একটা একটার সাথে লিঙ্কড, মানে জাস্ট কিছু কিছু আর কি ভাঁজ হয়ে হয়ে কিছু কিছু জায়গা সৃষ্টি হয়েছে, আলাদা আলাদা, একদম আলাদা কোনো হচ্ছে প্রকোষ্ঠ সৃষ্টি হয় নাই, বাট অসম্পূর্ণ প্রকোষ্ঠ সৃষ্টি হয়েছে। আচ্ছা, মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃকৃষ্টি ফাঁকা স্থানও বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। আচ্ছা, এরপর অক্সিজোম, তাহলে হচ্ছে অক্সিজোম, এরপর এটিপি সিনথেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর হচ্ছে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। আচ্ছা, তো অক্সিজোম জিনিসটা কি? অক্সিজোম, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এদেরকে অক্সিজোম বলে। আচ্ছা, তাহলে এই যে আমরা বলতেছি, এই যে ধরো এই ছবিটা আমরা একটু খেয়াল করি, এই ছবিটা, হ্যাঁ, এখানে দেখো আচ্ছা, এই যে অন্ত আবরণী, মানে এটা হচ্ছে বাইরের মেমব্রেন আর এটা হচ্ছে ভিতরের মেমব্রেনটা। তো এই যে ভিতরের মেমব্রেনের গায়ে ছোট ছোট অনেক কিছু আমরা লেগে থাকতে দেখতেছি না, হ্যাঁ, এই যে এগুলো লেগে আছে, এই জিনিসগুলোর মধ্যে এরকম ছোট ছোট জিনিস কিছু হচ্ছে আমাদের অক্সিজোম, ঠিক আছে। এখানে এই যে অক্সিজোম থাকে, তারপর ধরো এটিপি সিনথেসিস থাকে, যে এটিপি সিনথেসিস, তারপরে এই যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু কি বলো এটা, একসাথে আর কি অনেকগুলো মলিকিউলস থাকে, কয়েকটা মলিকিউলস, এই যে এখানে একটা ইউনিট,
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই যে এখানে হচ্ছে আরেকটা ইউনিট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এরকম। তাহলে হচ্ছে এরকম অতি সূক্ষ্ম দানা লেগে থাকে, এটাই হচ্ছে অক্সিজোম। এখানে অ্যাকচুয়ালি ছবিতেভাবে দেখায় নাই, আমি হচ্ছে মানে এরকম করেই লেগে থাকে আর কি অক্সিজোমটা। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম দানা লেগে থাকে, এদেরকে অক্সিজোম বলে। তাহলে এই সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অক্সিজোম হচ্ছে বৃন্তকও হতে পারে, আবার অবৃন্তকও হতে পারে। বৃন্তক অক্সিজোমে হচ্ছে মস্তক বুটা ভূমি থাকে, বাট এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কথাটা মনে রাখো। এটিপি সিনথেসিস আর ইটিসি কি? ক্রিস্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, এখানে হচ্ছে এটিপি সংশ্লেষিত হয়। আচ্ছা, এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে থাকে। আচ্ছা, আর হচ্ছে বৃত্তাকার ডিএনএ রাইবোসোম কি? আমাদের মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে আর রাইবোসোম থাকে, ঠিক আছে। আর এরা হচ্ছে আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন। এরা হচ্ছে আমাদের কোথায় থাকে? ম্যাট্রিক্সে থাকে। মাইটোকন্ড্রিয়ার আকার গঠন প্রাণরাসায়নিকভাবে ব্যাকটেরিয়ার তুল্য। আচ্ছা, এবং এটাকে আমরা বায়বীয় ব্যাকটেরিয়া হিসেবে হচ্ছে আগে ধরে নিতাম, ঠিক আছে। পরে হচ্ছে আমাদের যখন মানে কোষের বিকাশ হয়েছে, তখন মানে প্রথম কোষ যখন তৈরি হয়েছে, তখন হচ্ছে এরা বায়বীয় ব্যাকটেরিয়া হিসেবে কোষে ঢুকে পড়ছিল। আচ্ছা, এদের নিজস্ব ব্যাকটেরিয়া, এদের নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ তুল্য। আচ্ছা, কোষ বিভাজনের সাথে সম্পর্কহীনভাবে এরা বিভাজিত হয়, এদের নিজস্ব 70S রাইবোসোম থাকে। এজন্য বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াতে একটি বায়বীয় ব্যাকটেরিয়া স্থায়ীভাবে পোষক কোষে আশ্রয়নের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, নিজস্ব ডিএনএ না থাকলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্ভব হতো না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এতক্ষণ আমরা কি পড়লাম? মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। হ্যাঁ, তাহলে হচ্ছে ভৌত গঠন থেকে তাহলে আমরা কি কি পড়লাম বা আমাদের কি কি পড়তে হবে? এখানে আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। কি কি? সবার আগে হচ্ছে এটার যে আবরণী বা ঝিল্লি কী কী হয়, দ্বিস্তর বিশিষ্ট, দেন আরও কী কী সব কিছু হচ্ছে আমরা পড়ছি। আচ্ছা, আবরণীর পরে আমরা কি লিখব? যখন হচ্ছে আমাদের ভৌত গঠন বর্ণনা করতে হবে, আমাদেরকে সিরিয়ালি সকলে লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণীর কাজ হচ্ছে রক্ষণাত্মক, মানে বাইরের লেয়ারের কাজ হচ্ছে রক্ষণাত্মক। আর ভিতরেরটা কি? ভিতরেরটা হচ্ছে আমাদের বিভিন্ন সংশ্লেষণ বা সব ধরনের কাজ, জৈব রাসায়নিক কাজ যেগুলো আছে এগুলোর সাথে হচ্ছে রিলেটেড, ঠিক আছে। তাহলে আবরণীর পরে হচ্ছে আমরা কি? আবরণীর পরে হচ্ছে আমরা পেয়েছি ক্রিস্টিটা কি? এখন তাহলে হচ্ছে আবরণী গেল, বাইরের আবরণটা গেল, এরপরে হচ্ছে বাইরের আবরণের যে লেয়ার দুইটা থাকে, এর মধ্যে ভিতরের লেয়ারটা বিভিন্ন ধরনের প্রবর্ধক সৃষ্টি করে, ভিতরে ইনভ্যাজাইনেট করে, আমরা এটাকে ইনভ্যাজাইনেশন বলি। হ্যাঁ, ইনভ্যাজাইনেশনের মাধ্যমে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্রিস্টি বা প্রবর্ধক সৃষ্টি করে। তারপরে আচ্ছা গেল ক্রিস্টি বা প্রবর্ধক, এরপরে হচ্ছে আমরা প্রকোষ্ঠ পাইছি অনেকগুলো বলতে আমরা 2টা পেয়েছি অ্যাকচুয়ালি, আর হচ্ছে কিছু অসম্পূর্ণ প্রকোষ্ঠ আছে যেগুলো হচ্ছে ক্রিস্টি দিয়ে ফর্ম করে, বাট এখানে আমরা 2টার কথাই বলবো, অভ্যন্তরীণ আর বহিস্থ। তারপরে হচ্ছে কি পেলাম আমরা? অক্সিজম কি? অক্সিজম হচ্ছে যে আমাদের অন্ত আবরণীর অন্তর্গাত্রে, 2টা কথা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার যে অন্ত আবরণী অন্তর্গাত্র, সেখানে হচ্ছে কতগুলো জিনিস লেগে থাকে, আর এটা হচ্ছে 2 টাইপের হতে পারে। আচ্ছা, অক্সিজম গেল, আর হচ্ছে এটিপি সিনথেসিস অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি? একসাথে কতগুলো মলিকিউলস থাকে যারা হচ্ছে আমাদের শ্বসনের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে ওইটা করে, তো সেই স্টেপটা। এরপরে আচ্ছা, অক্সিজম এটিপি সিনথেসিস গেল, আরেকটা হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, ডিএনএ অ্যান্ড রাইবোসোম অ্যাকচুয়ালি। হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোসোম। এখন এই যে এই 2টা জিনিস হচ্ছে কি? এই 2টা জিনিস হচ্ছে আমাদের আদিকোষের বৈশিষ্ট্য। এখন এই আদিকোষের বৈশিষ্ট্য মেইনলি হচ্ছে কি আমাদের কোত্থেকে আসে? এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকটেরিয়া থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কয়েকটা কথা বলছি, এন্ডোসিম্বায়োসিসের কথা। তো আমাদের মেইনলি যখন আমাদের কোষের যে বিকাশ হয়েছিল, হ্যাঁ, তো কোষের বিকাশের সময় মনে করো এটা একটা হচ্ছে সেল। হ্যাঁ, সেলের মধ্যে মনে করো এই যে অনেক কিছু আছে, অনেক অর্গানেলস আছে, দেন হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, নিউক্লিয়াস আছে, আমাদের হচ্ছে একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা দেখাইলাম। তো এর মধ্যে হচ্ছে আমাদের ঢুকে যায় 2টা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে একটা বায়বীয় ব্যাকটেরিয়া, আর এখানে আরেকটা হচ্ছে ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া। এরা হচ্ছে আমাদের কোষের বিকাশের বিভিন্ন পর্যায়ে হচ্ছে আমাদের পোষক কোষে ঢুকে যায়, ঢুকে
কি হয় আমাদের ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে পোষক কোষে ঢুকে যায়, ঢুকে এটার মধ্যে মানে এই কোষের একটা স্থায়ী অঙ্গাণু হয়ে যায়। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা কি বলি, এন্ডোসিম্বায়োসিস। তাহলে এই এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় হচ্ছে আমাদের বায়বীয় ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের পোষক কোষে প্রবেশ করে। আচ্ছা, আর এই বায়বীয় ব্যাকটেরিয়াটাই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরে মাইটোকন্ড্রিয়ন হয়ে গেছে। আর হচ্ছে ফটোসিনথেটিক যেটা, এটা হচ্ছে আমাদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাহলে বোঝা গেছে আই থিঙ্ক আমাদের এন্ডোসিম্বায়োসিসটা কীভাবে হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলো নেক্সটে যাই। এরপরে হচ্ছে আচ্ছা, এই যে কোষীয় শ্বসনের ব্যাপারটা। কোষীয় শ্বসন মানে কি? কোষীয় শ্বসন হচ্ছে প্রত্যেকটা কোষের শ্বসন আলাদাভাবে হয়। দেখো এটিপি আমি গত ক্লাসেও বলছি যে এক কোষ থেকে কখনোই আরেক কোষে যেতে পারে না। সো আমাদের প্রত্যেকটা কোষে আলাদা করে এটিপি লাগে, প্রত্যেকটা মানে কোষে আলাদা করে শ্বসন হয়, এবং ওই শ্বসনের জন্য এটিপি মানে মাইটোকন্ড্রিয়াটা না থাকলে অসুবিধা আসলে। তো এই কারণে মাইটোকন্ড্রিয়া আমাদের কিন্তু উদ্ভিদ দেহ, প্রাণী দেহ সব জায়গায় থাকে। আচ্ছা, প্লাস্টিড প্রাণী দেহে থাকে না, প্রাণী খাদ্য উদ্ভিদ বানায় দেয়, ঠিক আছে, কিন্তু খাদ্যকে জারণ করে যে শক্তি বানাইতে হবে ওইটা প্রাণীরই করতে হবে, নিজের করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা রাসায়নিক গঠনে। রাসায়নিক গঠন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনে 65% প্রোটিন, 29% গ্লিসারাইড অ্যান্ড 4% লেসিথিন সেফালিন এবং 2% কোলেস্টেরল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কি পাইতেছি আমরা? প্রোটিন পাচ্ছি মেইনলি 65%, অনেক বড় একটা পার্সেন্টেজ। তারপর 29% গ্লিসারাইডস, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমাদের কিন্তু অনেক পার্সেন্ট হয়ে গেল। জাস্ট এরপরে 6%, মধ্যে আমাদের লিপিড আসতেছে, লিপিড মানে লেসিথিন সেফালিন আসতেছে, আর হচ্ছে আমাদের 2% কোলেস্টেরল। লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েডস, ভিটামিন ই, অজৈব পদার্থ। এটা রাসায়নিক গঠনটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ আছে। কি সমৃদ্ধ? লিপোপ্রোটিন সমৃদ্ধ। তো বলছি আমরা 100 প্রকারের এনজাইম আর কোএনজাইম। এই যে মাইটোকন্ড্রিয়াটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ এখানে এই ইম্পর্টেন্সটা হয়েছে শুধুমাত্র এই কারণে যে অনেক প্রকারের এনজাইম কোএনজাইম আছে, এবং এই কারণেই তারা আমাদের হচ্ছে শ্বসন টসন এগুলো করতে পারতেছে। আর হ্যাঁ, যে নিজের কি বলে ওইটা, নিজস্ব ডিএনএ লাগে। হ্যাঁ, যাই হোক, আরএনএ ডিএনএ এগুলো লাগতেছে মাইটোকন্ড্রিয়ার আচ্ছা, আরেকটা জিনিস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামে বিশেষ এক ধরনের ফসফোলিপিড থাকে, ঠিক আছে। এই ফসফোলিপিডের নামটা একদম ঠোঁটস্থ রাখবা, কার্ডিওলিপিন হচ্ছে আমাদের থাকে। এরপর মাইটোকন্ড্রিয়ার কাজ। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজগুলোর মধ্যে একটু চিন্তা করো তো। মাইটোকন্ড্রিয়া এতক্ষণ আমি যা যা বলছি কী কী কাজ করে বা করতে পারে, হ্যাঁ, আগে বই না পড়ে। ফার্স্ট অফ অল, মাইটোকন্ড্রিয়া আমি শুরুতেই বলছি যে এটা শক্তিঘর, তাহলে হচ্ছে এটা শক্তি উৎপাদন করে। হ্যাঁ, তারপরে ধরো এখানে আমি কি বলছি যে এটার যদি আমরা ভিতরে ঢুকি আমরা দেখি যে অনেক ধরনের এনজাইমস থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক ধরনের কোএনজাইমস থাকে, যেগুলোর জন্য আমি বলছি যে এখানে এই সব শক্তি উৎপাদনের কাজটা সম্ভব হয়। তার মানে এখানে অনেক ধরনের এনজাইম কোএনজাইম থাকে। তাহলে ফার্স্ট পয়েন্টটা দেখো, কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করে, যাবতীয় কাজের জন্য মানে সব ধরনের কাজের জন্য যে শক্তি উৎপাদন ওটা করতেছে, প্লাস নিয়ন্ত্রণ করতেছে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম এগুলোকে হচ্ছে ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেরকম ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ও অক্সিডেটিভ ফসফোরেশন এখানে সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে 3টা পয়েন্ট গেল আমাদের শক্তি উৎপাদনের সব রিলেটেড। এরপরে দেখো এখানে নিজস্ব ডিএনএ আরএনএ থাকে। হ্যাঁ, এখন এই যে নিজস্ব ডিএনএ আরএনএটা থাকতেছে, এটা তৈরি কে করতেছে? এই প্রশ্নটা আসে না। এটা তৈরি করে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া নিজেই করে। এটা এমন না যে অন্য নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে বা আসতেছে, ঠিক আছে, এটা এখানেই তৈরি হচ্ছে। এবং যেহেতু ডিএনএ আরএনএটা চলেই আসছে, যদিও এরা আমাদের মেইনলি কী করে মানে এইসব ডিএনএ আমাদের হচ্ছে ডিএনএ যদি মাইটোকন্ড্রিয়া না থাকে এখানে হচ্ছে কোষের কোনো শক্তি উৎপাদনই হবে না। হ্যাঁ,
কিন্তু তারপরেও আমাদের এই ডিএনএ আরএনএ যেহেতু আছে, তারা নিশ্চয়ই আমাদের বংশগতিতে ভূমিকা রাখবে, হ্যাঁ, কারণ বংশগতি বস্তুতে ধারণ করেই। আচ্ছা, তারপরে দেখো কী করে, আর এরপরে কয়েকটা কাজ যে এরা হচ্ছে প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিপাকে সাহায্য করে, ক্যালসিয়াম, পটাশিয়াম এসবের সক্রিয় পরিবহনে সক্ষম, শুক্রাণু ডিম্বাণু গঠন করে, আচ্ছা গঠনে সহায়তা করে, কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে, আর হচ্ছে অ্যাপোপ্টোসিস কন্ট্রোল করে, হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে রক্তকণিকা হরমোন উৎপাদনে সহায়তা করে, বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত রাখে। আচ্ছা, আরেকবার আমি যদি একটু লিখে দেই তাহলে আমরা কাজের মধ্যে কি কি পাচ্ছি। ফার্স্ট অফ অল শক্তি উৎপাদন নিয়ে কয়েকটা কথা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমাদের হচ্ছে শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদন এবং এই শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম ধারণ করে, যেটা হচ্ছে আমাদের শক্তি উৎপাদনের সাথে রিলেটেড। তারপরে হচ্ছে কি করে, এই যে ধরো শক্তি উৎপাদন করতেছে, হ্যাঁ, এটার জন্য আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে কোষের যদি অ্যাপোপ্টোসিসের টাইম হয়ে যায়। অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে আমাদের, হ্যাঁ আচ্ছা, অ্যাপোপ্টোসিস হচ্ছে আমাদের কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। মানে হচ্ছে আমাদের ধরো একটা মানে আমাদের শরীরের ধরো এরকম কিছু কোষ যেগুলো হইতেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন হচ্ছে আমাদের শরীরে কিছু স্পেশাল কোষ ছিল যেগুলো হচ্ছে পরে মরে গেছে, হ্যাঁ, বা ধরো আমাদের কোষে মানে আমাদের প্রত্যেকটা কোষেরই একটা নির্দিষ্ট টাইম পরে সেটা হচ্ছে শেড আউট হয়ে যায় বা সেটা মরে যায়, সেটা হচ্ছে ঝরে পড়ে যায়, সে জায়গায় নতুন একটা কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের শরীরে অনেক কোষই, তো এই যে এই শেড আউটটা যে হচ্ছে এটা যদি না হইতো তাহলে কিন্তু আমাদের কী হতো জানো, তাহলে হচ্ছে যদি মনে করো কোষ মরতেছে না কিন্তু নতুন কোষ তৈরি হচ্ছে, তখন আমাদের ওই জায়গাটায় হচ্ছে কি আস্তে আস্তে মানে কোষের সংখ্যা বাড়তেছে, আবার এখানে মরা কোষ আছে বা মানে অকেজো কোষ, পুরান কোষ এগুলো থেকে যাচ্ছে, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, তাই না? তো এই জিনিসগুলোর জন্য যাতে এরকম মানে বিশ্রী অবস্থার সৃষ্টি না হয়, এই কারণে হচ্ছে আমাদের এই যে কোষগুলোর একটা স্বাভাবিক মৃত্যু হওয়াটা খুবই একটা মানে ন্যাচারাল ব্যাপার এবং এটা হইতে হয় অবশ্যই। এই জিনিসটাই হতেছে আমাদের অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যু। এখন অ্যাপোপ্টোসিস ছাড়াও আরও কোষের মৃত্যু আছে, যেরকম মানে কোষের মৃত্যু তো নিশ্চয়ই কোনো এক্সপেক্টেড ব্যাপার না, আনএক্সপেক্টেড ব্যাপার, কিন্তু আমি যেটা বলতেছি এটা ন্যাচারালটা এক্সপেক্টেড এবং এটা হওয়াটাই ভালো, কিন্তু আনন্যাচারালও হইতে পারে বা কি বলে এটা মানে যেই কোষ এখন মরার কথা না সেটাও বিভিন্ন আঘাত পেয়ে বা অন্য কারণে মরতে পারে, ওইটা কিন্তু অ্যাপোপ্টোসিস হবে না, ওইটা হবে অন্য জিনিস, ওটা হচ্ছে নেক্রোসিস। আচ্ছা, কিন্তু এই কোষের মৃত্যুটাও হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে এখানে ডিএনএ আরএনএ কী করে, এদের যে ডিএনএ আরএনএ আছে এরা হচ্ছে আমাদের করে কি বলে বংশগতি বস্তু হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে গেল এই যে শক্তি উৎপাদন বলতেছি, এটার জন্য বিভিন্ন ধরনের এনজাইম থাকে এখানে, ঠিক আছে, এনজাইম কোএনজাইম থাকে। তো এই যে এনজাইম কোএনজাইম থাকতেছে, এই এনজাইম কোএনজাইম আচ্ছা এই কোএনজাইমের সাথে আবার কিছু আয়নও থাকে, হ্যাঁ, তাহলে ওই আয়নগুলোর কথা আমরা বলবো, ক্যালসিয়াম পটাশিয়াম যাদের থাকতেছে। তারপরে আচ্ছা, এরপরে আরেকটা জিনিস কি, আমি তোমাদেরকে বলছিলাম না যে বাইরে আমাদের কতগুলো ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, এরা হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন ট্রান্সপোর্টে হেল্প করে। আচ্ছা গেল, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, ডিম্বাণু আর শুক্রাণুর গঠনে সহায়তা করে। ঠিক আছে, ডিম্বাণু আর শুক্রাণুর গঠনে সহায়তা করে। আচ্ছা, তাহলে হচ্ছে কাজ আমাদের এরপরে বই থেকে পড়বা, ঠিক আছে, মেইনলি হচ্ছে আমাদের এই জিনিসটা বই থেকে পড়তে হবে আমাদের কাজটা, হ্যাঁ, আর আমি এই পয়েন্টগুলো যেগুলো বলছি এগুলো চিন্তা করে করে পড়বা, তাহলে অনেক দূর হচ্ছে তোমার এমনি পড়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে আসি আমরা, আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ, এরপরে হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট কি, এটা আমি বলে ফেলছি অলরেডি, আই থিঙ্ক তোমরা এটা বুঝবা। তারপরে এখানে যা যা আছে সবই বলছি, এরপরে আসতেছি আমাদের প্লাস্টিডে। আচ্ছা, প্লাস্টিড হচ্ছে জিনিসটা কি, এটাও হতেছে আমাদের একটা অঙ্গাণু, এবং একটু আগে বলছিলাম যে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আমাদের এরকম প্লাস্টিডে কনভার্ট হয়েছে। তো প্লাস্টিড হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গাণু এবং এইটা হচ্ছে উদ্ভিদ কোষে থেকে আমাদের খাবার তৈরি করে। তো শক্তি তৈরির কারখানা আমরা বলছিলাম মাইটোকন্ড্রিয়াকে, এখন আমরা প্লাস্টিডকে বলি খাদ্য তৈরির কারখানা। এবং এই কথাটা তোমাদের
সিকিউ যদি বলো, সিকিউয়ে অনেক বেশি আসবে যে খাদ্য তৈরির কারখানা সম্পর্কে এইটা বলো, এটা বলো, বা সৃজনশীল, মানে এটা বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে। দেখো এখন এটার ডেফিনেশনটা, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতির, ফিতাকৃতির অথবা তারকাকৃতির সজীব বর্ণাধার বস্তুগুলোকেই প্লাস্টিড বলে, বস্তুগুলোই হলো প্লাস্টিড। আচ্ছা, তাহলে আমাদের প্লাস্টিডের সংজ্ঞাটা আমরা কি পাচ্ছি? ফার্স্টে আমরা এখানে আবারও আমরা এই জিনিসটা দেখবো যে এটা লোকেশনটা কোথায়, ঠিক আছে। তো লোকেশনটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের অবশ্যই সাইটোপ্লাজমে। তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে তারপরে আমাদের নেক্সটে কি বলবো, কী টাইপের এটা বিক্ষিপ্ত। আচ্ছা, সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত, আচ্ছা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত। এরপরে হচ্ছে এটা আমরা আকৃতিতে আসবো, আকার বা আকৃতিতে আসবে, ঠিক আছে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত কি কি আকৃতি আছে এখানে? ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতি হতে পারে। তাহলে হচ্ছে ফিতাকৃতি, ডিম্বাকৃতি, তারকাকৃতি, এই তিনটা আকারের কথা বলবো, ফিতাকৃতি, ডিম্বাকৃতি, তারকাকৃতি। কি ধরনের? সজীব বর্ণাধার ক্ষুদ্রাঙ্গ, ঠিক আছে। কি কালার? সজীব, এটা না, আচ্ছা সজীব, সজীব হবে এবং হচ্ছে এটা বর্ণাধার হবে। সজীব বর্ণাধার বস্তুগুলোকে প্লাস্টিড বলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে লোকেশন বলছি, এটা হচ্ছে আমরা ফার্স্টে লোকেশন লিখব, তারপরে হচ্ছে এটার হচ্ছে শেপটা লিখব, দেন আমরা হচ্ছে এটার হচ্ছে কিছু বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে আমরা এন্ড করব, ঠিক আছে। তাহলে হচ্ছে সংখ্যাটা হলো। এরপরে আসতেছি আমরা যে এরপরে এগেইন এটার ঝিল্লিটা হচ্ছে লিপোপ্রোটিন ঝিল্লি, ঠিক আছে। যদি বইটা একটু দেখি, এই যে দেখো এরা হতেছে স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত। আচ্ছা আচ্ছা, স্ট্রোমা আর গ্রানা কি, এটা হচ্ছে আমি যখন এটা গঠন পড়বো তখন বুঝতে পারবো, বাট এটা হচ্ছে লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত থাকে। সাইটোপ্লাজমস্থ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, এখন এটার আবিষ্কার নিয়ে আবার কিছু কথা বলবো, হ্যাঁ, যে 1883 সালে শিম্পার হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছে। তাহলে আমাদের লিপোপ্রোটিন ঝিল্লি, লিপোপ্রোটিন সমৃদ্ধ ঝিল্লি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এটার আবিষ্কারটা কে করছে? দেখো আবিষ্কার হচ্ছে আমাদের, যদি সালটা বলি, 1883 সালে শিম্পার নামে একজন হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিকটা দেখছিল এবং ওটার নাম দিয়েছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তার মানে এখানে ওই রকম কোনো ঝামেলা নেই, বুঝছো, মানে অন্যান্যগুলো যে আমরা এত ঝামেলা, এতগুলা সাল এক একজন আবিষ্কার করেছে ধাপে ধাপে, এখানে এত ঝামেলা নেই। এখানে জাস্ট হচ্ছে আমরা মনে রাখবো 1883 সালে কে আবিষ্কার করছে, এটা শিম্পার, ঠিক আছে। 1883 সালে শিম্পার হচ্ছে আমাদের প্লাস্টিকটা আবিষ্কৃত করেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, ঠিক আছে। সাইটোপ্লাজমের, মানে এটা সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ আর কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যে ইনফরমেশনটা আসবো এখন, ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখো শিম্পার কিন্তু আমাদের কি আবিষ্কার করছে? খালি হচ্ছে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করছে, ঠিক আছে। বাকিগুলা পরে হচ্ছে আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে।
তাহলে ক্লোরোপ্লাস্টকে আবিষ্কার করতে পাইলাম। এরপরে দেখো এখন আমরা বলতেছি যে আচ্ছা সবারই থাকে, সব উদ্ভিদ কোষে আমাদের প্লাস্টিড থাকে, কিন্তু কাদের থাকে না? দেখো ছত্রাকের থাকে না, ব্যাকটেরিয়া, দেন হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল বা যেটা হচ্ছে আমরা ব্লু গ্রিন অ্যালজিও বলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি বলি, এটা ব্লু গ্রিন অ্যালজি। আচ্ছা, ব্লু গ্রিন অ্যালজি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রাণীকোষ, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য মানে পার্থক্যর মধ্যে আমরা যদি বলি যে প্রাণীকোষে হচ্ছে প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। এখানে কিন্তু কোনো প্রকার প্লাস্টিকই থাকে না, এমন না যে খালি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের গঠনের কথা আমরা বাকিটা পরে বলবো। আচ্ছা, এখন আমরা প্লাস্টিডের সেটা দেখে নিই। প্লাস্টিড যে এই যে প্লাস্টিড বলতেছি, তো প্লাস্টিড অ্যাকচুয়ালি কী কী টাইপের আছে নাকি এগুলো হচ্ছে আমরা বলি, ঠিক আছে। আচ্ছা, না প্লাস্টিড এই প্লাস্টিডের যদি ক্লাসিফিকেশন করি তাহলে হচ্ছে আমরা কি কি পাই। হ্যাঁ, আচ্ছা, প্লাস্টিডকে অ্যাকচুয়ালি আমাদের বর্ণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। এখন এই বর্ণযুক্তটার মধ্যে কি কি আছে? বর্ণযুক্তকে আমরা হচ্ছে মেইনলি দুই টাইপের করে আলাদা করি। একটা হচ্ছে সবুজ ক্লোরোপ্লাস্ট, আর বর্ণহীন যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। সেটা অন্য কালার দিয়ে লিখি। আচ্ছা, এছাড়াও আমাদের একটা আছে বর্ণহীন। বর্ণহীন যেটা, এটা জাস্ট সাদাই হয়, এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে সাদা। তোমরা হচ্ছে লিউকোসাইট হয়তো পড়ে আসছো। লিউকোসাইট মানে কি? শ্বেতরক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি। আর এরকমই হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা হচ্ছে আমাদের বর্ণহীন প্লাস্টিড। এখন এই ক্রোমোপ্লাস্ট যেটা আছে, ক্রোমোপ্লাস্টের মধ্যে আবার কি কি কালার হয় দেখো। ক্রোমোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা বেশি পাই হচ্ছে চারটা নাম আমরা মনে রাখবো, ঠিক আছে। কি কি মনে রাখবো? একটা হচ্ছে যে আমাদের হলুদ কালারটার মনে রাখবো, কমলা, তারপরে হচ্ছে লাল, হলুদ, কমলা, লাল, আর হচ্ছে বাদামি। এই চারটা মনে রাখবো। এখন কোনটাকে আমরা কি নামে জানি বা এই নামটা, হ্যাঁ নামটা লিখি। আচ্ছা, হলুদ যেটা, এটাকে আমরা বলি হচ্ছে জ্যান্থোফিল। কমলাটাকে হচ্ছে আমরা বলি ক্যারোটিনোপ্লাস্ট, সরি জ্যান্থোফিল না, সরি আমাদের এই যে হলুদ বর্ণের যে প্লাস্টিড, এখানে যে রঞ্জক পদার্থ থাকে সেটা হচ্ছে জ্যান্থোফিল। আর জ্যান্থোফিলের জন্য আমাদের সেটার নাম কি হয়? জ্যান্থোপ্লাস্ট, ঠিক আছে। যেরকম ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্ট নাম হয়েছে, এরকম জ্যান্থোফিলের জন্য আমাদের জ্যান্থোপ্লাস্ট। আচ্ছা, কমলাটা কি? ক্যারোটিনোপ্লাস্ট। রেডটা কি? লালটা হচ্ছে আমাদের রোডোপ্লাস্ট, আর বাদামিটা ফিওপ্লাস্ট। আচ্ছা, রোডোপ্লাস্ট আর বাদামিটা কি? বাদামিটা হচ্ছে ফিওপ্লাস্ট। আচ্ছা।
তাহলে হচ্ছে আমরা সব বুঝে গেছি। আর ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের কি কালার হয়, সবুজ হয় ক্লোরোফিলের উপস্থিতির কারণে। তাহলে হচ্ছে আমরা প্লাস্টিডের ক্লাসিফিকেশন কিন্তু করতে পারলাম। এখন আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে বর্ণহীন যে লিউকোপ্লাস্টটা আছে না, লিউকোপ্লাস্টকে আমরা আরও কয়েকটা হচ্ছে ইসে পারি। লিউকোপ্লাস্টকে হচ্ছে আমরা কী ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট আছে। এই জায়গাটা না ইম্পর্টেন্ট। দেখো আমাদের এই লিউকোপ্লাস্টে অ্যাকচুয়ালি কাহিনীটা কি, লিউকোপ্লাস্টটা আমাদের বলছি যে সাদা হয়, ঠিক আছে, সাদা হয়। এখন কেন সাদা হয়? সাদা হয় মানে এখানে আসলে কি থাকে, এখানে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের খাবার মজুদ থাকে, ঠিক আছে, খাবার মজুদ যে কী লিখতেছি আজকে। এখন এই খাবার মজুত করে রাখার জন্য আমাদের কি থাকতেছে, ফার্স্ট অফ অল এখন মানে খাবার ধরো মজুদ, এক এক ধরনের খাবার মজুত করার জন্য এক একটা নাম এক একটা হইতেছে। যেরকম অ্যামাইলোপ্লাস্ট, আমাদের যে অ্যামাইলো মানেই বুঝবা কি, আমরা হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এই অ্যামাইলোপ্লাস্ট মানে হচ্ছে আমাদের শ্বেতসার সঞ্চয়কারী। যেরকম হচ্ছে কি আমাদের অ্যামাইলোপ্লাস্ট আছে হচ্ছে আলু, ঠিক আছে, আলু হচ্ছে একটা অ্যামাইলোপ্লাস্ট। তারপরে এরপরে আসতেছে হচ্ছে আমাদের কি বলে এটা, অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে, অ্যালিউরোপ্লাস্টটা দিয়ে কি বুঝে, এটা হচ্ছে আমাদের প্রোটিন সঞ্চয়কারী, ঠিক আছে। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী, প্রোটিন। আচ্ছা, এখন প্রোটিন যেরকম কি আছে, কি থাকে, এখন এখানে বলবো যে এখানে উদ্ভিদের মধ্যে কেমনে প্রোটিন আসতেছে, প্রোটিন যেরকম ভুট্টা, বীজ, মসুর ডাল, এগুলো, ঠিক আছে। তাহলে কি একটা হচ্ছে আমাদের ভুট্টা, বীজ, আর হচ্ছে বললাম মসুর ডাল। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কি ইলায়োপ্লাস্টে কি থাকে, ইলায়োপ্লাস্টে অ্যাকচুয়ালি আমাদের চর্বি জাতীয় পদার্থ। তাহলে হচ্ছে কার্বোহাইড্রেট গেল, প্রোটিন গেল, আর হচ্ছে আমাদের ইলায়োপ্লাস্টে কি থাকতেছে, চর্বি জাতীয়। চর্বি, এখন এটার মধ্যে আবার চর্বিও আসতেছে, তাই চর্বিটা এখানে কি, সূর্যমুখীর বীজ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই উদাহরণগুলো মনে রাখবো। আচ্ছা, এখন চলো আমরা সামনে যাই, বইটা আবার খুলি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্লাস্টিড কি প্রকার এবং আমাদের অ্যাকচুয়ালি মানে বেসিক ধারণাও দিয়ে দিছি যে কোনটা কোন টাইপের হয়। তো আমি বেশি সময় নষ্ট করবো না। দেখো লিউকোপ্লাস্ট কি বলেছি, এরা বর্ণহীন হবে, বর্ণহীন বা ওই যে সাদা যেটাই হোক। আচ্ছা, এরা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এখানে একটা ব্যাপার আছে যে এই যে লিউকোপ্লাস্টগুলো আছে এরকম আছে, ধরো একটা জায়গা ইটের নিচে চাপা পড়েছিল, একটা খাস বা এরকম কিছু ইটের নিচে চাপা পড়েছিল বা এরকম, তো তখন দেখা যায় যে এগুলার ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যায় বা এরকম সিচুয়েশন হয়ে হচ্ছে এটা বা মানে আলো না পেয়ে অনেক সময় লিউকোপ্লাস্ট থাকতেছে আর কি, এরা হচ্ছে আলোর সংস্পর্শে এসে ক্রোমোপ্লাস্টে বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এরা হচ্ছে কই থাকে, মূলে থাকে, ভূনিম্নস্থ কাণ্ড, যেসব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সেসব অঙ্গে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে। আচ্ছা, আকার আকৃতি কি, অর্ধবৃত্তাকার হয়, মূল আকৃতি, নলাকৃতি, অর্ধবৃত্তাকার, মূলাকৃতি, নলাকৃতি। তাহলে হচ্ছে আমাদের কি টাইপের থাকে, মানে আকারটা অর্ধবৃত্তাকৃতি, মূলাকৃতি বা নলাকৃতি হয়। আচ্ছা, এরপরে আমাদের সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করে আবার লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা যায়। কি একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, যেটা হচ্ছে আমরা বললাম একটু আগেই। আচ্ছা, আর এটার কাজটা মেইনলি কি, খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে স্বেচ্ছা জাতীয় খাদ্য তৈরি করা। আচ্ছা, ক্রোমোপ্লাস্টটাও হচ্ছে বলছি রঞ্জক পদার্থ থাকে। আচ্ছা, ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য দেখো মেইনলি আমাদের রঙিন করাটাই হচ্ছে এটার কাজ। এই কারণে কীটপতঙ্গ আকৃত হয়ে হচ্ছে কাছে আসে, আর হচ্ছে আকৃষ্ট হয়ে কাছে আসে, রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা আছে, আর পৃথক খাদ্য মূল্য আছে। আচ্ছা, নেক্সট আসো যে ফুলের পাপড়ির নানা ধরনের রং হওয়ার কারণ কি। আচ্ছা, দেখো আমরা একটু আগে মাত্র পড়ে আসলাম কি যে আমাদের ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প পাতা রঙিন হয় ও সুন্দর হয়, এই জন্য কীটপতঙ্গ হচ্ছে আকৃষ্ট হয়ে আসে। তার মানে অ্যাকচুয়ালি ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি মেকানিজমটা কীভাবে হচ্ছে এটা আমরা দেখবো। দেখো মেইনলি অ্যান্থ্রোসায়ানিন আর হচ্ছে বিটাসায়ানিন, এই দুইটা রঞ্জক পদার্থ আমাদের কোষে থাকে, যেটার কারণে হচ্ছে আমাদের যেটার কারণে হচ্ছে আমাদের এই
বিভিন্ন ধরনের রং আর কি প্রকাশ পায়। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হয় দেখো, ধরো আমাদের হচ্ছে যেটা বললাম যে অ্যান্থোসায়ানিন, দেন হচ্ছে আমাদের বিটা সায়ানিন, এই দুইটা হচ্ছে কি, এইগুলা হচ্ছে আমাদের গ্লাইকোসাইডস। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের গ্লাইকোসাইডস বা গ্লাইকোসাইডস জাতীয় পদার্থ। এই গ্লাইকোসাইডসগুলা কি করে, এরা হচ্ছে আমাদের কোষরসে মিশে থাকে। এখন কোষরস জিনিসটা কি? কোষরস হচ্ছে আমাদের কোষের ভিতরে একটা থকথকে জেলির মতো পদার্থ, বা মানে জেলি না অ্যাকচুয়ালি এটা, সরি এটা জেলি বলা যাবে না, একদম মানে লিকুইড থাকে আর কি। হ্যাঁ, এক ধরনের লিকুইড থাকে, মানে যেটা হচ্ছে মানে কোষের ন্যাচারাল একটা লিকুইড থাকে, এই জিনিসটাই হইতেছে আমাদের কোষরস। তো এই কোষরস যেহেতু একটা লিকুইড জিনিস, তার মানে এটার একটা নির্দিষ্ট পিএইচ থাকবে। হ্যাঁ, পিএইচ জিনিসটা কি, আই থিঙ্ক তোমরা এটা হচ্ছে এসএসসিতে সবাই পড়ে আসছো মোটামুটি। এটা হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, ওই দ্রবণটার। তো এখন এই দ্রবণটার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের সাথে হচ্ছে এই পিএইচ জিনিসটা মানে ডিপেন্ড করতেছে। এখন কি হয়, এই যে ধরো আমাদের এই হাইড্রোজেন আয়নটা, মানে আমি জাস্ট হচ্ছে আই থিঙ্ক তোমাদের মনে আছে, তারপরে একটু বলতেছি। হাইড্রোজেন আয়নটা হচ্ছে আমাদের যত বেশি বাড়বে, একটা দ্রবণে হাইড্রোজেন আয়ন যত বেশি বাড়বে পিএইচটা তত কমবে। মানে এই জিনিসটা এটা হচ্ছে যত বাড়বে হাইড্রোজেন আয়নটা পিএইচ তত কমবে। হ্যাঁ, আর মানে কমে কোথায়, আমাদের হচ্ছে হাইড্রোজেন আয়নটা বেশি থাকে হচ্ছে আমাদের অ্যাসিডিক দ্রবণে। যদি আমাদের হাইড্রোজেন আয়নটা বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাসিডিক বলা যেতে পারে। আর যদি হচ্ছে কম থাকে হাইড্রোজেন আয়নটা, তাহলে আমরা কি বলি, এটা হচ্ছে অ্যালকালিক, বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি বলে, দ্রবণটা হচ্ছে মানে ক্ষারীয় আর কি। হ্যাঁ, ক্ষারীয়। তাহলে হচ্ছে এখন আমাদের কোষরস, যেটা কোষরসেরও একটা নির্দিষ্ট পিএইচ থাকে। তো এই পিএইচটা ধরো মানে যদি আমাদের নিউট্রাল হয়, নিউট্রাল তো হইলো, নর্মাল থাকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ, যেরকম হচ্ছে পিএইচ 7 মানে হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, ওইটা যদি থাকে তো থাকলো, যদি এর 7 থেকে কমে যায় তার মানে হচ্ছে আমাদের দ্রবণটা বা কোষরসটা হচ্ছে অ্যাসিডিক হয়ে গেছে। আর হচ্ছে যদি বেড়ে যায়, হ্যাঁ 7 থেকে বেড়ে যায়, তখন হচ্ছে আমরা বলবো কি যে আমাদের কোষরসটা ক্ষারীয় হয়ে গেছে। এখন ধরো আমাদের কোষরসটা অ্যাসিডিক হইলো, বা আমাদেরটা ক্ষারীয় হইলো, বা নিউট্রাল হইলো। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিডিক বা ক্ষারীয় হবে, আবার নিউট্রালও থাকতে পারে। তাহলে কোন ক্ষেত্রে আমাদের কি হইতেছে, যদি আমাদের ক্ষারীয় থাকে, সরি অ্যাসিডিক থাকে, তাহলে হচ্ছে আমাদের ফুলের রং হবে হচ্ছে লাল। আর যদি ক্ষারীয় থাকে তাহলে আমাদের ফুলের রং হবে হচ্ছে নীল। আর হচ্ছে বেগুনি কখন হবে, যদি আমাদের নিউট্রাল থাকে তাহলে। আচ্ছা, তাহলে আমাদের কি কি দেখতেছি আমরা, এই যে দেখো এখানেও তাই লিখছে, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, এগুলো হচ্ছে কতগুলো জটিল যৌগের সমষ্টিগত নাম। আচ্ছা, মেনলি অ্যান্থোসায়ানিনটা এটা। এখন এরা হচ্ছে কি হিসেবে থাকে, গ্লাইকোসাইড হিসেবে কোষরসে মিশে থাকে। তো কোষরসে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব অর্থাৎ পিএইচের তারতম্য ঘটলে এই রঙের তারতম্যটা ঘটে। পিএইচ হচ্ছে ক্ষারীয় প্রকৃতি হলে ফুলের রং নীল, অ্যাসিডিক হলে লাল, আর হচ্ছে যখন পিএইচ নিউট্রাল হবে তখন হচ্ছে বেগুনি। ঠিক আছে, বেগুনি বা কালচে নীল। হ্যাঁ, কালচে নীলও হতে পারে। দেখো সবসময় মনে রাখবা, সব জায়গায় দেখবা যে লাল মানেই অ্যাসিডিক, এরকম একটা মানে ধারণা চলে আসছে, এরকম একটা হচ্ছে ব্যাপার চলে আসে। আচ্ছা, আর এরপরে হচ্ছে আসো ক্লোরোপ্লাস্ট, যেটা নিয়ে হচ্ছে আমাদের মেইন কথা আজকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আসছি। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এখন মানে যদি জিজ্ঞেস করে যে প্লাস্টিড না, সরি ক্লোরোপ্লাস্ট কি, ক্লোরোপ্লাস্ট কাকে বলে, সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে, এটা আমরা মোটামুটি বলে ফেলি। এখন আরেকটা ব্যাপার আছে, যদি ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা লিখতে চাও বা খ নাম্বারে লিখতে চাও, তাহলে আই থিঙ্ক প্লাস্টিডের সংজ্ঞাটা দিয়ে দেন সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়, এই কথাটা বলা বেটার আমার কাছে মনে হয়। মানে একটা স্ট্যান্ডার্ড খাতায় এরকমই এক্সপেক্ট করা হয়। আচ্ছা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের। আচ্ছা, সাথে অন্যান্য বর্ণপরিকণিকাও থাকে, উদ্ভিদের জন্য অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটা। আচ্ছা আচ্ছা চলো, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমি কিছু জিনিস লিখবো এখন। তাহলে হচ্ছে আমাদের
কি বলবো এখন, সরি, ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলবো। যেই সবুজ কালার দিয়ে আমি লিখলাম সেই বর্ণের যে প্লাস্টিকটা আছে সেটাকেই হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট বলতেছি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সংজ্ঞা নিয়ে আমি যা যা বললাম, হ্যাঁ, এগুলাই হচ্ছে কথা। সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। আর এর আগে প্লাস্টিকের সংজ্ঞাটা দিয়ে নিবা। একটু খেয়াল করলে আসলে আমাদের রিটেন খাতা অনেক সুন্দর করা যায়। আচ্ছা, এরপরে আবিষ্কারের কথাটা হচ্ছে আমি যেটা বলছিলাম, মানে প্লাস্টিডের আবিষ্কার বলার সময় প্লাস্টিড হিসেবে সবার আগে মানে আবিষ্কার তো ক্লোরোপ্লাস্টই হয়েছিল 1883 সালে শিম্পার, ঠিক আছে? ওই কথাটাই এখানে আবার আসবে। সো আমি এটা আলাদা করে লিখলাম না। এরপরে আসতেছে হচ্ছে আমাদের এখানে কোন কোন পিগমেন্টসগুলো থাকে, ঠিক আছে? পিগমেন্টসগুলো কী কী থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপরে হচ্ছে থাকতেছে আমাদের ক্যারোটিন আর জ্যান্থোফিল। এখন এই যে চারটার কথা বললাম এর মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি দুইটা জিনিস, ঠিক আছে? এরা কি কালার, এরা হচ্ছে কি কালার করতেছে জানো? এরা হচ্ছে আমাদেরকে ক্লোরোপ্লাস্টকে হচ্ছে সবুজ কালার দিচ্ছে মেইনলি। এছাড়াও আমাদের কিছু পিগমেন্ট থাকে যেগুলো হচ্ছে নগণ্য, মেইনলি আমাদের সবুজ কালার দেখা যায় এদের জন্যই, যেরকম হচ্ছে ক্যারোটিন, এরা অ্যাকচুয়ালি কমলা কালার, জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার, বাট ওই সব অ্যাকচুয়ালি দেখা যায় না, এগুলোও থাকে সাথে, বাট মেইনলি হচ্ছে আমাদের ক্লোরোফিলটাই থাকতেছে, ঠিক আছে? এরপরে আসি এর আকার আকৃতি নিয়ে, ঠিক আছে? আকার নিয়ে তাহলে হচ্ছে আমাদের আকৃতি কি কি বলছে? একটা হচ্ছে আমাদের সাধারণত লেন্সের মতো হয়ে থাকবে, আর হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে বিভিন্ন ধরনের হয়, যেরকম পেয়ালা আকৃতির ক্ল্যামাইডোমোনাস, সর্পিল আকার হয় স্পাইরোগাইরা, তারপর হচ্ছে জালিকা আকার হয় হচ্ছে আমাদের ওডোগোনিয়াম, আর হচ্ছে তারকাকার জিগনেমা। আচ্ছা, এই নামগুলো, আর হচ্ছে ফিতা আকৃতির বা গার্ডেল আকৃতির ইউলোথ্রিক্স, গোলাকার পিথোফোরা। আচ্ছা, এই জিনিসগুলো না ইম্পর্টেন্ট, বুঝছো? আকৃতিটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই কারণে আমাদের এটা মনে রাখতেই হবে। আমি জানি কঠিন লাগতেছে, তারপর আমি ইজি করে দিচ্ছি। আচ্ছা আসো, এটার একটা নেমোনিক আছে, হ্যাঁ, এই যে আকারটা মনে রাখার জন্য। হ্যাঁ, নেমোনিকটা হচ্ছে তারা যে সাপের গলায় আংটি পেল। আচ্ছা, তারা যে সাপের গলায় আংটি পেল, ঠিক আছে? তারা যে হচ্ছে সাপের গলায় আংটি পাইছে। আচ্ছা, এখন এটা তারা যে সাপের গলায় আংটি পেল, জোসপুক। এখন এটার কোনটা দিয়ে কি আসতেছে আমরা দেখি। ফার্স্টে তারা দিয়ে অ্যাকচুয়ালি আসতেছে আমাদের হচ্ছে আমাদের তারকাকার। তারকাকার হচ্ছে কি জেড দিয়ে, হ্যাঁ, জিগনেমা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যেতে হচ্ছে আসবে আমাদের জালিকাকার। জালিকাকার কি ও দিয়ে সামথিং, হ্যাঁ। ওডোগোনিয়াম, ও দিয়ে কি পড়লাম আমরা? ওডোগোনিয়াম। তারপরে আসতেছে হচ্ছে
সাপের গলায় আংটি পেল। এখন সাপ মানে হচ্ছে সর্পিলাকার। সর্পিলাকার কোনটা? সর্পিলাকার হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। এস ফর স্পাইরোগাইরা। এরপরে হচ্ছে আসতেছে আমাদের সাপের গলায় দিয়ে কি হতে পারে? নিশ্চয়ই গোলাকার আসতেছে। গোলাকার হচ্ছে আমাদের পিথোফোরা, পি দিয়ে। গোলাকারটার নাম হচ্ছে পি দিয়ে পিথোফোরা। পিথোফোরাই তো না? হ্যাঁ, পিথোফোরা। বানানগুলো খেয়াল করো। এগুলো তোমাদের এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট, তো এই কারণে ভালো মতো পড়তে হবে। আচ্ছা, পিথোফোরা। আরেকটা হচ্ছে কি? আংটি পেল। এই দুইটাই হচ্ছে, একটা হচ্ছে আংটি আকৃতি বা গার্ডেল আকৃতির, আর হচ্ছে আমাদের পেয়ালা আকৃতির। এখন আংটিটা যে আবার গার্ডেল আকৃতির, এটা মনে রেখো কষ্ট করে। আচ্ছা, কারণ এমন আসতে পারে আংটি না বলে গার্ডেল বলতেছে। এটা হচ্ছে আমাদের কি উলোথ্রিক্স। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। উলোথ্রিক্স এটা সব থেকে বেশি আসে আই থিঙ্ক। আর হচ্ছে পেয়ালাকার। আচ্ছা, তোমরা যখন এগুলো লিখবা সায়েন্টিফিক নেমগুলো, অবশ্যই নিচে কিন্তু একটা করে দাগ টানবা। পেয়ালা আকৃতি কি? পেয়ালা আকৃতি হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। তাহলে আমাদের দেখো, আমাদের এই সাইডের জন্য, বাম হাতের সাইডের জন্য উপরের জিনিসটা নেমোনিক, আর হচ্ছে আমাদের জোসপুক হচ্ছে এই পাশের কথাগুলোর জন্য নেমোনিক। আমি কিন্তু তোমাদেরকে খুব বেশি নেমোনিক দেই না, কিন্তু এই কথাগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এই জায়গাটায় নেমোনিকটা দেওয়া আসলে উচিত, না হলে এটা মনে রাখতে পারবে না। কারণ আমিও আমার মেডিকেল ভর্তি পরীক্ষা বলতে সব জায়গায় এই নেমোনিকটাই মনে রাখছিলাম। সো আই থিঙ্ক দিস উইড হেল্প। ওকে, তো চলো আমরা সামনে আগাই। আমরা আকারগুলো দেখলাম, এখানে আরও কয়েকটা কথা আছে। হ্যাঁ, যে আমাদের এটার প্রতিকোষের সংখ্যা কয়টা করে? হ্যাঁ, প্রতিকোষে আমাদের সংখ্যা কয়টা করে থাকে? সংখ্যা থাকে হচ্ছে, দেখো আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে অনেকগুলো থাকার কথা নিশ্চয়ই, কারণ এটা হচ্ছে আমাদের শক্তি তৈরির কারখানা বলা যেতে পারে। তাহলে হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে কয়টা থাকে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ হচ্ছে আমাদের 10 থেকে 40টা। আর হচ্ছে যেগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা হচ্ছে নর্মালি একটা বা একাধিক থাকতে পারে। হ্যাঁ, 10 থেকে 40। আচ্ছা, এরপরে আসতেছে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের কোষের রান্নাঘর, মানে এই অঙ্গাণুটাকে হচ্ছে আমরা কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বা শক্তি রূপান্তরের অঙ্গাণু বা এই জিনিসগুলো বলি। আছে কি কি নাম? হ্যাঁ, এটার হচ্ছে স্পেশাল কিছু নেম আছে বা স্পেশাল কি নামে হচ্ছে ডাকা হয় বা তোমাদের আসতে পারে। সবার আগে একটা করে যদি আসি, আমরা হচ্ছে বলবো এটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বা আচ্ছা, কোষের রান্নাঘর। এখান থেকেই শুরু করি। কোষের রান্নাঘর হলে এটাকে আর কি বলা যায়? কোষের রান্নাঘর। দেন হচ্ছে আমাদের শক্তি রূপান্তরের অঙ্গাণু। আচ্ছা, এখানে না অনেক সময় হচ্ছে মানে আসে যে মানে অনেক কনফিউশন আসে যে শক্তি রূপান্তরের অঙ্গাণু, ঠিক আছে, প্লাস্টিড, এটা হচ্ছে আবার তাহলে মাইটোকন্ড্রিয়া না কেন? এরকম দেখো, তুমি হচ্ছে সূর্যের শক্তিকে, মানে আমরা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে যখন খাবার তৈরি করি তখন অ্যাকচুয়ালি কী করি? সূর্যালোক থেকে শক্তি নেই সেটাকে খাবারের শক্তিতে কনভার্ট করে হচ্ছে খাবারের মধ্যে রাখি, বিভব শক্তি বা স্থিতিশক্তিতে কনভার্ট করে খাবারে রাখি। তো এই জিনিসটা কে করতেছে? ক্লোরোপ্লাস্ট। আবার আমাদের মনে করে এই যে স্থিতিশক্তি যেটা খাবারের মধ্যে আছে, এটাকে জারিত করে সেটার থেকে শক্তি তৈরি করতেছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট কিন্তু প্লাস্টিড না কিন্তু। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। আর
শক্তি তৈরির যদি আমি বলি যে শক্তি তৈরির অঙ্গাণু, দেন তুমি এটা কাকে বলবে? শক্তি তৈরির অঙ্গাণুটা কাকে বলবে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের গেল দুইটা নাম আমরা বললাম। এরপরে আসতেছে হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা বলা হয় কেন? কারণ হচ্ছে এখানে তোমার শর্করা জাতীয় খাবারটাই তৈরি হয়। আবার এটাকে এরকমও বলতে পারে অনেকে যে খাদ্য তৈরির অঙ্গাণু। তাহলে খাদ্য তৈরির অঙ্গাণুকে আর শক্তি তৈরির অঙ্গাণুকে তোমরা এখন বুঝতেছ, আই হোপ। আচ্ছা, এরপরে কিচেন অফ সেল, আরেকটা হচ্ছে বলে অনেক সময় যে ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, ঠিক আছে? এখন এই এতগুলা নাম দেওয়া হয় কারণ কি? কারণ বুঝতেছো এটা খুব বেশি ইম্পর্টেন্ট হিসেবে। আচ্ছা, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্লোরোপ্লাস্টের, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন বলি? কারণ প্রত্যেকটার অ্যান্সারে অ্যাকচুয়ালি আসতেছে যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে, বা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ তৈরিতে বা শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষে সাহায্য করে, এই জন্য এই নামগুলো প্রত্যেকটা আসতেছে। আচ্ছা, এরপরে যদি আমরা সামনে আগাই তাহলে আমরা উৎপত্তি একটু দেখবো আগে, তারপরে হচ্ছে আমরা একবারে এটার গঠনে চলে যাব। উৎপত্তিটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে এটা আই থিঙ্ক তোমাদেরকে বই থেকে দেখাই দিলেই হয়। আচ্ছা, উৎপত্তিটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখো পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমেই নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। আচ্ছা, এখন দেখো আদি প্লাস্টিড কি? 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট একটা গোলাকার বস্তু। আদি প্লাস্টিডে হচ্ছে ঘন স্ট্রোমা থাকে। আচ্ছা, স্ট্রোমা কি, গ্রানা কি, এগুলো সামনে আসতেছে। আচ্ছা, আদি প্লাস্টিড হচ্ছে তাহলে একটা, মনে করো একটা এরকম গোল একটা বস্তু যেটার মধ্যে হচ্ছে আমাদের ঘন স্ট্রোমা বা ধাত্র পদার্থ থাকে। মেইনলি হচ্ছে কি আমাদের প্লাস্টিডের যে ম্যাট্রিক্স জাতীয় যে একটা পদার্থ, এইটাকেই হচ্ছে আমরা মানে স্ট্রোমা বলি। হ্যাঁ, মানে যেটা ম্যাট্রিক্স প্লাস্টিডের গেল। এখন ওইখানে মানে মেইনলি কি থাকে? স্ট্রোমা টাইপের পদার্থটাই, এটা একটা দ্বিস্তরী একটা পর্দা দিয়ে হচ্ছে আবৃত থাকে কাইন্ড অফ। হ্যাঁ, তো দ্বিস্তরী পর্দা দিয়ে আবৃত থাকে, এটা হচ্ছে আমাদের আদি প্লাস্টিড, যেটা হচ্ছে 0.5 মাইক্রন। এখন এরপরে কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টি হয় যখন, তখন হচ্ছে আমাদের আদি প্লাস্টিডটা পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আচ্ছা, আর এই যে মনে করো আদি প্লাস্টিডটা পরিণত হইলো, এখন আমাদের জাস্ট ধাত্র পদার্থ আর আবরণী দিয়েই তো আর আমাদের ইসে গঠন না, মানে প্লাস্টিডের গঠন না, ধাত্র পদার্থ আর হচ্ছে ঝিল্লি দিয়ে। নিশ্চয়ই এর মাঝখানে বাকি যে জিনিসগুলো আছে এগুলো তো আসতে হবে। তো ফার্স্টে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল আসতো, তারপরে কি হবে? তারপরে হচ্ছে আমাদের ওই যে ফোস্কা, বিভিন্ন ধরনের ভেসিকালস বা ফোস্কা হচ্ছে আমাদের তৈরি হবে। তারপরে ধাত্র পদার্থের সমান্তরালই হচ্ছে আমাদের সজ্জিত হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এদের মধ্যে স্ট্রোমাগুলোর মধ্যে হচ্ছে কানেকশন তৈরি হবে। এখন আমি ক্লোরোপ্লাস্টের গঠনটা তোমাদেরকে দেখালে তোমরা একটু ভালো বুঝবে। আচ্ছা, এই ছবিটা একটু দেখো, বইয়ের ছবিটাই দেখাই তোমাদেরকে। দেখো, ফার্স্ট অফ অল আমরা কি পড়ে আসছি যে আমাদের উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এখানে একটা দ্বিস্তরী মানে ঝিল্লি বিশিষ্ট একটা বস্তু থাকে। তো দেখো, সবার আগে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের আকারটা যদি দেখি, দেখো এটা কিন্তু একটা লেন্স আকৃতি আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে জোসপুক এগুলো পড়লাম, হ্যাঁ,
এর বাইরেও মেইনলি কিন্তু আমাদের লেন্স আকৃতি থাকে, ঠিক আছে, লেন্স আকৃতির ধরো আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে, তারপরে হচ্ছে বাকিগুলো আসতেছে। তো এটা ধরো একটা লেন্স আকৃতি, এরকমই একটা আকৃতি হলো। এখন এটার ভিতরে আমরা কি কি দেখব? সবার আগে আমরা বাইরে দেখতে পারতেছি যে একটা ঝিল্লি দিয়ে হচ্ছে আবৃত আছে, এবং এটা দ্বিস্তরী একটা ঝিল্লি, ঠিক আছে, একটা দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত আছে। আচ্ছা, এরপর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে হচ্ছে এই যে ধাত্র পদার্থ বা ম্যাট্রিক্স যেটা বলো, এটা হচ্ছে আমরা পাচ্ছি, অনেক ধাত্র পদার্থ আর কি পাচ্ছি, ম্যাট্রিক্স পাচ্ছি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্ট্রোমা। আচ্ছা, আমাদের যে বাইরের বহিস্তর অন্তঃস্তর এই দুইটা হচ্ছে ঝিল্লির স্তর। এরপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকে হচ্ছে স্ট্রোমা পাচ্ছি। এখন এই স্ট্রোমাতে বেশ কয়েকটা জিনিস থাকে, ধরো এই যে রাইবোজোমটা থাকতেছে, রাইবোজোম এই যে দেখো রাইবোজোম, আমরা কি জানি 70S রাইবোজোম থাকে প্লাস্টিডে, আদিকোষী বৈশিষ্ট্যসমূহ। এরপরে আরও এই যে ফোটা ফোটা দেখতেছো, তারপর এই জিনিসটা দেখতেছো, এই জিনিসগুলো কি, এই যে এই জিনিসগুলা মানে এই যে এইটা যেটা, এটা হইতেছে কি অ্যাকচুয়ালি শ্বেতসার দানা, কিছু হচ্ছে শ্বেতসার দানা থাকতে পারে, এটাই হতেছে সেটা। তারপরে এই যে গোল্লা যে জিনিসগুলো দেখতেছো, এই যে মানে একটু গাঢ় গোল, এগুলো হচ্ছে তেল বিন্দু, ঠিক আছে, তেল বিন্দু। এরপরে হচ্ছে এই জিনিসটা যেটা দেখতেছো, এটা হচ্ছে ডিএনএ, এবং এই ডিএনএটা আমাদের হচ্ছে মানে এমনি সর্পিল আকার এত ভালো ডিএনএ না, এটা হচ্ছে আদিকোষী ডিএনএ, ঠিক আছে, যেরকম মাইটোকন্ড্রিয়া থাকে ওরকম ডিএনএ। এরপরে দেখো এখন আসল জিনিসে আসো। আসল জিনিস হচ্ছে এখানে আমরা অনেকগুলো এই যে এরকম থলের মতো জিনিস দেখতে পারতেছি, এই থলেগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্রানাম, ঠিক আছে, গ্রানাম। আচ্ছা, গ্রানাম এবং লাস্টে আসতেছে আমাদের স্ট্রোমা ল্যামেলাম। এই যে প্রত্যেকটা গ্রানামের মধ্যে হচ্ছে আমাদের সম্পর্ক স্থাপন করতেছে স্ট্রোমা ল্যামেলাম। আচ্ছা, এখন চলো আমি এই জিনিসটা একবার আঁকবো। তাহলে আমাদের ফার্স্টে যদি আমরা একটা লেন্স আকৃতির প্লাস্টিডের কথা বা ক্লোরোপ্লাস্টের কথা চিন্তা করি, সরি আমি নিজেই প্লাস্টিড বলতেছি, আমি হচ্ছে যেটা আঁকবো সেটা তোমরা যে মানে ইসেতে আঁকতে পারবো ব্যাপারটা এরকম না, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্যই আঁকতেছি। ধরো ফার্স্টে এই জিনিসটা মানে আদি প্লাস্টিক যেটা, এটা হচ্ছে একটা গোলাকার থাকে, হ্যাঁ, গোলাকার থেকে ফার্স্টে এরকম তৈরি হয়, ফার্স্টে এরকম গোল থাকতেছে, গোলটা যেটা থাকে সেটাও হচ্ছে এরকম দ্বিস্তরী থাকে, গোল থাকতেছে, এবং গোলের মধ্যে কি থাকতেছে, কতগুলো হচ্ছে মানে ধাত্র পদার্থ দিয়ে পরিপূর্ণ থাকতেছে, ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন সূর্যালোক আসলো, এসে হচ্ছে এটার মধ্যে পড়লো, এটা হচ্ছে আমাদের মেইন ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হবে। তখন হচ্ছে এই যে ধাত্র পদার্থ বা স্ট্রোমাটা, এই স্ট্রোমাটা আছে, এটা হচ্ছে লেন্স আকৃতির হচ্ছে, এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে সূর্যালোক আসা, মানে সূর্যালোক আসার সাথে সাথে হচ্ছে আদি প্লাস্টিকটা এরকম আস্তে আস্তে হচ্ছে মানে পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে থাকবে। এখন ফার্স্টে কী হবে, কতগুলো ভেসিকলস আসবে, মানে ফোস্কার মতো আসবে, এই যে ধরো এরকম এরকম, এই ফোস্কাগুলো তারপরে হচ্ছে এক হবে আর কি, হ্যাঁ, তারপরে ফোস্কাগুলো এরকম তৈরি করবে একসাথে, অনেকগুলো ফোস্কা মিলে হচ্ছে কি করে আলটিমেটলি এক একটা গ্রানাম তৈরি করে। এই গ্রানামগুলো ধরো এখানে একটা গ্রানাম, এখানে একটা গ্রানাম, এই গ্রানামের মধ্যে হচ্ছে পরে কতগুলো কানেকশন সৃষ্টি হয়, যেগুলোকে হচ্ছে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি, হ্যাঁ। আচ্ছা, এই ধরো অনেকগুলো গ্রানাম থাকে, এখানে তো আমি জাস্ট কয়েকটা আঁকছি, এরপরে আরও কয়েকটা জিনিস থাকে। এই যে স্ট্রোমার মধ্যে কি কি থাকে, সবার আগে একটা থাকে হচ্ছে আমাদের এরকম কতগুলা থাকে রিংয়ের মতো, এটা হচ্ছে কি শ্বেতসার দানা, তারপরে হচ্ছে কতগুলা এরকম বিন্দু বিন্দু থাকে, এগুলো হচ্ছে তৈল বিন্দু বা তেল বিন্দু, তারপরে হচ্ছে এরকম কিছু ডিএনএ থাকে, আর হচ্ছে কি থাকে আমাদের, আর হচ্ছে রাইবোজোম, ধরো এই যে রাইবোজোম 70S রাইবোজোম। তাহলে হচ্ছে আমাদের এই প্লাস্টিড বা সরি ক্লোরোপ্লাস্ট, এগেইন ভুল করতেছি, ক্লোরোপ্লাস্টের গঠন মেইনলি আমাদের এভাবেই হতেছে হয়। আচ্ছা, এখন বা আচ্ছা এখন তোমাদেরকে গ্রানাম নিয়ে আরও কয়েকটা কথা বলার আছে। আচ্ছা, ফার্স্টে আমি যদি ঝিল্লির কথা বলি, ঝিল্লি তো আমরা বুঝতেছি যে 2 স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য বা কী বলে এটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আবৃত থাকে। এখন এই জিনিসটা এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের আবরণী ঝিল্লিতে গ্লাইকোসিল গ্লিসারিড থাকে। এখানে দেখো আমাদের ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে হচ্ছে ফসফোলিপিড থাকে না, ফসফোলিপিডের পরিবর্তে হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারিড থাকে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা হচ্ছে মানে গ্লাইকোসাইল গ্লিসারিডের উপস্থিতির জন্য একটা ব্যতিক্রমী গঠন হয়ে গেছে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 মেমব্রেন দিয়ে তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু। আচ্ছা,
বাইরের মেমব্রেনটা গেল, এরপরে হচ্ছে আসতেছে আমাদের যে ইনার মেমব্রেন। ঠিক আছে, যেই দুইটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের আবরণী ঝিল্লিটা গঠিত হয়। আবরণী ঝিল্লি হচ্ছে 2 স্তর বিশিষ্ট, কিন্তু মেইনলি আমাদের এখানে 3টা মেমব্রেন থাকে, ভিতরে আরেকটা মেমব্রেন থাকে। তৃতীয় মেমব্রেনটা হচ্ছে আমাদের থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনটাই হচ্ছে আমাদের আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। আলোক নির্ভর কি তোমাদের মনে আছে? তোমরা হচ্ছে এসএসসিতে পড়ছিলা, আমিই পড়েছিলাম যে আলোক নির্ভর একটা বিক্রিয়া আর হচ্ছে আলোক নিরপেক্ষ, দুইটা পর্যায়ে চলে, আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ সালোক সংশ্লেষণের। আচ্ছা, ঠিক আছে। তো আলোক নির্ভর বিক্রিয়ায় কী হয়, আমাদের মেইনলি হচ্ছে যে আত্তীকরণ শক্তি বা এনএডি পিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন যেটা হচ্ছে তৈরি হয়, পরে হচ্ছে এটা আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে এখান থেকে আমাদের এটিপি আসে। আচ্ছা, তো থাইলাকয়েডগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠে থাকে। আচ্ছা, এরপরে স্ট্রোমা। এখন স্ট্রোমা জিনিসটা কি? স্ট্রোমা হচ্ছে, আমি কি বলছি, ধাত্র পদার্থ। তো আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েড ধর্মী ম্যাট্রিক্স আছে। কলয়েড ধর্মী ম্যাট্রিক্স তরলকে হচ্ছে স্ট্রোমা বলে। কী কী থাকে দেখো, 4টা জিনিস আমি দেখাইছি। 70S রাইবোসোম দেখাইছি, ডিএনএ দেখাইছি, আর হচ্ছে আরও কয়েকটা জিনিস দেখাইছিলাম আমরা, হচ্ছে যে তেলবিন্দু দেখাইছিলাম, আর হচ্ছে যে শ্বেতসার। হ্যাঁ, এছাড়াও আমাদের আরএনএও থাকে, তারপর অসমোফিলিক দানাও থাকে। আচ্ছা, শর্করা তৈরির এনজাইম থাকে। মানে আমাদের একটা স্ট্রোমা বা একটা ধাত্র পদার্থের মধ্যে তো নিশ্চয়ই সব ধরনের রাসায়নিকই থাকবে। তো এটাই দেখো, শর্করা উৎপাদনে C3C4 এগুলো হচ্ছে স্ট্রোমাতে ঘটে। তাহলে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণে আমরা কি বলছি যে 2টা পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে অন্ধকার পর্যায়। বা আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর যেটা, সেটা হচ্ছে কোথায় ঘটে আমাদের? এটা হচ্ছে আমাদের থাইলাকয়েডে। আর আলোক নিরপেক্ষটা কই ঘটে? স্ট্রোমা। ওকে, সো চলো এখন আমরা বুঝলাম তাহলে স্ট্রোমাতে কী কী। C3C4। আচ্ছা, থাইলাকয়েড ও গ্রানাম। স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন থাকে। এদেরকে কী বলে? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যেই হচ্ছে আমাদের কি 4টা কথা বলছিলাম, ক্লোরোফিল, ক্লোরোফিল-বিদ, জ্যান্থোফিল, ক্যারোটিন। এছাড়াও লিপিড আর এনজাইম থাকে। আচ্ছা, এসব বস্তুকে একত্রে স্ফটিক আকার দানার মতো দেখায়, একে হচ্ছে কোয়ান্টোসোম বলে। কোয়ান্টোসোম কি? এই জিনিসটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। এখন থাইলাকয়েড আর গ্রানামের একটু কাহিনী আছে। এই যে দেখো, তোমাদেরকে আমি এই জিনিসটা যে দেখাইছি না, এখানে এই যে অনেকগুলা মানে থলের মতো জিনিস এক হয়ে আছে, এই পুরাটা মিলে হচ্ছে একটা গ্রানাম। আর যদি হচ্ছে তুমি বলো জাস্ট এই যে এই জিনিসটাকে আলাদা করে, মানে এইটুকুকে আলাদা, এটা হচ্ছে কি আমাদের গ্রানাম। সরি, কি বলতেছি, এটা হচ্ছে আমাদের থাইলাকয়েড। এখন এখানে যে আমাদের, আর এই পুরোটা হচ্ছে আমাদের গ্রানাম। এখন কোয়ান্টোসোম, তাহলে কোয়ান্টোসোম বলতে কি বুঝাইছে আমি বুঝছি। কোয়ান্টোসোমের মধ্যে হচ্ছে আমাদের এই যে আমাদের যতগুলো পিগমেন্ট আছে সেগুলো থাকে, আর হচ্ছে লিপিড থাকে, এনজাইম থাকে। আর এই কোয়ান্টোসোমটাই থাকে আমাদের গ্রানামে, থাইলাকয়েডে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কতগুলো থাইলাকয়েড একসাথে একটার পর আরেকটা সজ্জিত হয়ে হচ্ছে স্তূপের মতো থাকে। এই স্তূপটা হচ্ছে গ্রানাম, আর 100 থেকে 1000টা থাইলাকয়েড মিলে হচ্ছে আমাদের গ্রানাম তৈরি করে। ক্লোরোপ্লাস্টে দেখো 40 থেকে 60টা গ্রানাম থাকে। তার মানে কি দেখো, একটা 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে 40 থেকে 60টা গ্রানা, 40 থেকে 60 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে হচ্ছে এক একটা গ্রানাম। এক একটা 40 থেকে 60টা গ্রানাম মিলে হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টে থাকতেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এক একটা গ্রানামের আকার কত? 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তাহলে গঠনের মধ্যে অনেক কিছু পাইলাম। আর কি কি আছে? ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস থাকে, ডিএনএ রাইবোসোম থাকে, আর হচ্ছে আমাদের
এই কটা জিনিস থাকে। তার মানে আমরা বাইরে থেকে আসতেছি ফার্স্টে ঝিল্লি পাচ্ছি, ঝিল্লির পরে স্ট্রোমা থেকে কী থাকে বলছি, তারপর থাইলাকয়েড থাকে, গ্রানাম থাকে। এরপরে আমাদের এই যে স্ট্রোমা ল্যামেলি জিনিসটা কি জানো, স্ট্রোমা ল্যামেলি, এই যে স্ট্রোমা ল্যামেলিটা মিস করে গেছি, এটাই খুঁজতেছিলাম। আচ্ছা, এই গ্রানার কিছু থাইলাকয়েড হচ্ছে সূক্ষ্ম নালিকা দিয়ে যুক্ত থাকে, এগুলোকে হচ্ছে আমাদের ল্যামেলাম বলে। দেখো এই ছবিটার মধ্যে অনেকগুলো এই জিনিসগুলোকে আমি ল্যামেলাম বলছি। এখন এইটা এক একটা গ্রানার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, বাট সংযোগটা অ্যাকচুয়ালি কই হয়েছে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা থাইলাকয়েড, মানে একটা থাইলাকয়েড, তাই না? এই যে এইটা, তো এইটারই এক পাশে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আরেকটা গ্রানার একটা থাইলাকয়েডে হচ্ছে সংযোগ হচ্ছে, মানে দুইটা থাইলাকয়েডের মধ্যে সংযোগ হচ্ছে, যারা হচ্ছে ভিন্ন ভিন্ন গ্রানায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তারপর তো ফটোসিনথেটিক ইউনিট থাকবে স্বাভাবিক, এটিপি সিনথেসিস থাকবে। আচ্ছা, আর ডিএনএ রাইবোজোম, এই ডিএনএটা না থাকলে হচ্ছে আমাদের মানে ফটোসিনথেসিসটা সম্পূর্ণ হতো না। তাহলে বুঝলাম আমরা কি কি আছে। এখন হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই রাখবো আমি, কারণ হইতেছে ক্লাস অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, পরে হচ্ছে আপনারা করতে যাবেন না। আর এইটুকু হলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্লাস্টিকটা শেষ করে তারপর নিউক্লিয়াস অ্যান্ড ক্রোমোজোম অনেকটাই পড়ায় ফেলবো, তাহলে হচ্ছে আমাদের অনেক দূর হয়ে যাবে। এরপরে আমরা ইনশাল্লাহ আরেকটু ফাস্ট আগাবো। আর আমাদের আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই আর বাকি, মানে এই নিউক্লিয়াস পর্যন্ত, ক্রোমোজোম পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে জাস্ট ওই তোমাদের হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, এগুলো ইম্পর্টেন্ট, আর বাকিগুলো মোটামুটি তোমরা বুঝতে পারবা। সো আজকে এ পর্যন্তই, ভালো মতো পড়ালেখা করো, নোট পোস্ট করো। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।